লিটন কুমার দাস এই একটি নাম বাংলাদেশের সবচেয়ে বড় একটি কালো অধ্যায় বর্তমান ওডিআই ফরম্যাটে। কারণ কি, আপনারা যদি তার 8টি ইনিংস খেয়াল করেন তাহলে আপনারা খুঁজে পাবেন 0-0-0-4-1-2 এই ধরনের ডিজিট। সুতরাং বুঝতেই পারছেন তিনি কোন ধরনের ব্যাটিং করছেন। গতকালকে তিনি যখন হাসারাঙ্গার বলে আউট হয়েছেন, তিনি কি একবারও চিন্তা করছেন যে ওই বলটি গুগলি হইতে পারে? হ্যাঁ, গুগলি হইতে পারে, সেটি যদি আপনি চিন্তাই করতে না পারেন, ইন্টারন্যাশনাল ফরম্যাটে আপনার খেলার কি দরকার? আপনি যদি হাত থেকে বল রিড করতে না পারেন তাহলে আপনি কিভাবে খেলবেন? ইন্টারন্যাশনাল ফরম্যাটে যদি এই ধরনের বলারকে আপনি ফেস করার দক্ষতা আপনি না রাখতে পারেন তাহলে তো আপনার খেলারই দরকার নেই। তহিদ হৃদয় বাংলাদেশের রাইজিং ব্যাটসম্যান, যে কিনা বাংলাদেশকে নতুন দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, তার মধ্যে এই ধরনের পটেনশিয়ালিটি রয়েছে। কিন্তু কামিডি মেন্ডিস কালকে তাকে বলে আউট করে দিছে। প্রথম 2টা বল তার ব্যাটের সামনে দিছে, সুন্দরভাবে তিনি ডিফেন্স করে গেছেন। কিন্তু 3 নম্বর বলটি আরেকটু সামনের দিকে দিছে, ব্যাটের পেছনের দিকে পা এবং ব্যাটের মাঝখান দিয়ে বলটি একদম স্ট্যাম্পের মাঝখানে লেগে যায়, সুন্দর একটা আউট হয়ে যায়, মানে বোল্ড আউট হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন এখানে টেকনিকের অভাব। বলাররা এখন জানে যে বাংলাদেশের ব্যাটসম্যানের দুর্বলতা কোন জায়গায়। 2টা বল ওইখানে খেলছে, 3 নম্বর বলটি এখানে দিলে মুখস্থ আউট হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন বলে আমাদেরকে আউট করে দিচ্ছে। যে কামিডি মেন্ডিস বিগত 4 ইনিংসে বা 5 ইনিংসে শ্রীলঙ্কার হয়ে বোলিংই করে নাই, তিনি কালকে 2 ওভার বোলিং করে 3 উইকেট ফেলে দিচ্ছেন। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিভাবে ঘুরে গেছে। তারপরে আমাদের ক্যাপ্টেন, কার কথা বলতেছি, ক্যাপ্টেন মিরাজ, যে কিনা এই ধরনের টার্নিং উইকেটে ব্যাকফুটে যে একটি লেগ শটে পাঞ্চ করার চেষ্টা করতেছেন। এই ধরনের বলকে এভাবে খেলে ভাই তিনি এলিমিনেট আউট হয়ে গেলেন। আমরা তো ব্যাকফুটে যে কাট শট খেলি বা পুল শট খেলি, কিন্তু এইভাবে এই ধরনের একটি শট খেলা একটা বাজে শট সিলেকশন ছিল। এই অবস্থা আপনাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে, কিন্তু আপনি কি করলেন, আপনি ব্যাকফুটে চলে গেলেন, এমনকি নিজের উইকেটটি বিলিয়ে দিলেন। শান্ত ওই সময় যদি 2টা রান না নিতে চাইতেন কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু ভাই আমরা 99 রানে 1 উইকেট ছিলাম, আপনার 2 রানের চক্করে পড়ে যেয়ে কিন্তু খেলার মোমেন্টামটি নষ্ট হয়ে গেল। আপনারা তো জানেন, কারণ বাংলাদেশে এই ধরনের অভিজ্ঞতা কিন্তু পূর্বে রয়েছে। এই ধরনের কলাপস কিন্তু পৃথিবীতে ইতিহাসে, মানে ওডিআই ফরম্যাটের ইতিহাসে কিন্তু কেউ দেখে নাই। 100 রানে 1 উইকেট, 105 রানে 8 উইকেট। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পৃথিবীর ইতিহাসে এমন ধরনের ন্যাক্কারজনক কাজ কিন্তু আর কখনোই হয় নাই। সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশের দ্বারা সম্ভব। আমার মনে পড়ে একবার অজন্তা মেন্ডিস ইন্ডিয়াকে এই ধরনের বোলিং করে গুড়িয়ে দিয়েছিলেন। তারপরে বাংলাদেশ কিন্তু একবার ইন্ডিয়ার সাথে সম্ভবত ইন্ডিয়াকে 105 রানে অল আউট করে দিয়েছিল। আমরা খুবই আশাবাদী ছিলাম খুব সহজে খেলাটি জয়লাভ করে নেব। 50 রানে আমাদের 3 উইকেট ছিল, সেখান থেকেও কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম যে খুব সহজে আমরা খেলাটি জয়লাভ করে নেব, যে তার 50 রান বাকি 7 উইকেট হাতে আছে। কিন্তু খেলার ফলাফল কি হলো, আমরা সম্ভবত 55 বা 58 রানে অল আউট হয়ে গেলাম। সুতরাং বুঝতেই পারতেছেন কলাপস আমাদের জন্য নতুন ঘটনা না, কিন্তু এটাও মূল কথা না। আজকে কিন্তু আমাদের কথা বলার কি দরকার ছিল যে তাসকিন আহমেদ কিভাবে আমাদেরকে খেলায় ব্যাক করাইছে। কারণ কি, আপনি যদি বাংলাদেশের প্রথম স্পেলটি খেয়াল করে থাকে, তাসকিন আর তানজিমের দুর্দান্ত কিন্তু বোলিং করছে ভাই। দেখেন তারা কিন্তু 3টি উইকেট খুব দ্রুত ফেলে দিয়েছিল। এটার উপর ভর করে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু বড় স্কোর করতে পারে না। শ্রীলঙ্কার দুর্দান্ত ব্যাটিং এর কারণে কিন্তু যে একটি সেঞ্চুরি তিনি করেছেন, দুর্দান্ত সেঞ্চুরি করছেন, তিনি কিন্তু একটা প্রান্ত ধরে রেখেছেন। এরপরও কিন্তু আমরা বলবো যে আমরা কিন্তু খেলায় 100% ছিলাম। দেখেন 45 ওভারে যখন হাসারাঙ্গাকে তাসকিন আউট করে দিল, এরপরে কিন্তু লাস্টের 5 ওভারে সম্ভবত শ্রীলঙ্কা রান করেছে মাত্র 18টি রান, যেখানে তারা রান করতে পারতো 50 রান লাস্টের 5 ওভারে। আমরা কিন্তু 30 রান এখান থেকে কমিয়ে দিয়েছি। আপনাদের মনে পড়ে কি, পিচ রিপোর্টের সময় যখন টস হয়েছিল তখন কিন্তু পিচ রিপোর্টে বলেছিল এই মাঠে কিন্তু 270 260 পার স্কোর প্রথমে ব্যাটিং করে। সুতরাং বুঝতেই পারতেছেন যখন আমরা 240 রানে তাদেরকে আটকে দিই, আমরা কিন্তু মনে প্রাণে খুব আনন্দিত ছিলাম, কারণ আমরা জানতাম যে তাদেরকে আমরা খুব কম রানে অল আউট করে ফেলেছি। এরপরে আমরা দেখেন আমাদের বলারে যে আনফিট মুস্তাফিজুর রহমান 6 ওভার বোলিং করে তিনি ইনজুরি কবলে পড়ে গেলেন। তারপরে নতুন যে বলার তিনি দুর্দান্ত বোলিং করেছেন ভাই, বিশেষ করে প্রথম ওভারে তানভীর দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু তিনি যে আনফিট। আপনি শ্রীলঙ্কার মতো জায়গায় খেলতেছেন, হিউমিড একটা জায়গায়, আপনি নিজেকে ফিট করে রাখবেন না? আপনি প্রথম ওভার করলেন খুব দুর্দান্ত, 2-3 ওভার খুব ভালো বোলিং করলেন, কিন্তু 4-5 ওভারের পর থেকে আপনার পায়ে খুব সমস্যা হচ্ছে, আপনি হাঁটতেই পারতেছেন না, বোলিং করবেন কিভাবে? মুস্তাফিজুর তো ছিটকেই গেলেন। শান্ত যদি 4-5 ওভার বোলিং করার সুযোগ না পাইতো বা বোলিং করতে না পারতো, তখন কিন্তু আপনি বোলিংই খুঁজে পাইতেন না যে কাকে আপনি বল করাবেন। সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশ দলের অবস্থাটা কিরকম ছিল। আমাদের কথা বলা উচিত ছিল তানজিদ হাসান, যে কিনা দুর্দান্ত একটি 60 রানের ইনিংস উপহার দিয়েছিল, 60 বলে 60 সম্ভবত। এরপরে পারভেজ জীবন ওই সময় যে একটি গ্লোরি শট খেলে আউট হয়ে গেলেন, এটার কোনো দরকার ছিল না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে লিটন যেভাবে আউট হয়েছেন, যেভাবে এক্সপোজ হয়েছেন, তিনি যেভাবে বাংলাদেশের নামকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছেন। বিগত 8 ইনিংসে যে ধরনের ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন, গতকালকে তিনি একই ধরনের ধারাবাহিকতা বজায় রাখেন। কিন্তু আপনি দেখেন কার কথা বলতেছি, জাকের আলী, যে ঝুঁকে নেহি, তিনি কিন্তু দুর্দান্ত একটি 50 করেছেন। তাকে যদি আর 1-2 জন ব্যাটসম্যান সঙ্গ দিতে পারতেন, তাহলে কিন্তু আমার এক সময় কেন জানি মনে হচ্ছিল তিনি কি ম্যাক্সওয়েলের রেকর্ডটি ভেঙে দিবেন, যেটি আফগানিস্তানের বিপক্ষে তিনি এক পায়ে
যে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, আমার কেন জানি মনে হচ্ছিল এটা রিপিট হয়ে যাবে, কিন্তু না, দুর্ভাগ্যবশত তিনি সেটা রিপিট করতে পারলেন না। তারপরও আমি তাকে নিয়ে খুবই আশাবাদী, তিনি যেন ভবিষ্যতে আরো ভালো ইনিংস আমাদেরকে উপহার দিতে পারেন। এখন কথা হচ্ছে দলে আপনি কাকে বাদ দিবেন? আপনি কি লিটন কুমার দাসকে বাদ দিবেন নাকি তৌহিদকে বাদ দিবেন? লিটন কুমার দাস যেভাবে আউট হয়েছেন, হাসারাঙ্গার বলটি তিনি বুঝতেই পারেন নাই। তিনি মনে করেছেন যে তাকে নর্মাল লেগ ব্রেক বল দেওয়া হবে, কিন্তু বলটি ছিল একটা গুগলি বল। গুগলি বল যে তিনি ধরতেই পারলেন না, এই দায়িত্ব কার? এই দোষটা কার? অবশ্যই লিটন কুমার দাসের। আবার যদি মনে করেন তৌহিদের কাছে আপনি ফেরত যান, পার্ট টাইম একজন বলার, তিনি দুইটা বল আপনাকে ব্যাটের সামনে দিলেন, 3 নম্বর বল এমনভাবে একটু দিলেন, একটু পিছনে দিলেন, আপনি বোল্ড আউট হয়ে গেলেন। এখন এই দুজনের মাঝখান থেকে যদি আপনাকে একজনকে বাদ দিতে হয়, কারণ বাদ তো আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ শামীম পাটোয়ারি বসে আছে বেঞ্চে, তিনি তো বেঞ্চে বসে থাকবেন না, তিনি সরাসরি দলে ঢুকে যাবেন। এখন দলের যে ঢুকবেন তা কাকে বাদ দিয়ে ঢুকাবেন? এখন আমি বলবো ভাই, অন্তত দ্বিতীয় ওয়ানডেতে লিটন কুমার দাসকে দল থেকে বাদ দেওয়া হোক, এটার কোনো বিকল্প আমি খুঁজে পাচ্ছি না। কারণ কি, তিনি যেভাবে সময় নষ্ট করতেছেন বাংলাদেশ টিমের, এটাকে আর আর সামনের দিকে আগানোর কোনো সুযোগই নেই। তাকে অন্তত টেস্ট ফরম্যাট খেলুক, তিনি টি-20 ফরম্যাট খেলুক, ওডিআই ফরম্যাট তার খেলার দরকার নেই ভাই। তিনি তার মতো একজন প্লেয়ার যদি 1 বল 2 বল 3 বল 4 বলের মাথায় আউট হয়ে যান, আর এমন সময় আউট হয়ে যান যেন দলের জন্য একটা বার্ডেন হয়ে যায়, তো সুতরাং বুঝতেই পারতেছেন তাকে বাদ দেওয়া ছাড়া কিন্তু আমার পক্ষে আর কোনো সুযোগই নেই। এরপরে মুস্তাফিজুর রহমান 6 ওভার বোলিং করার পরে তিনি বোলিং করতে পারতেছেন না, সুতরাং বুঝতেই পারতেছেন তাকেও আমার মনে হচ্ছে যে দ্বিতীয় ওডিআইতে বিশ্রামের প্রয়োজন রয়েছে। তার জায়গায় হাসান মাহমুদ কিংবা নাহিদ রানা খেলতে পারেন। আর 3 জন পেস বোলার শ্রীলঙ্কার মাটিতে খেলাটা বুকার সঙ্গে বাস করার মতো, আমরা 2 জন স্পিন বোলার খেলাই, তাহলে কিন্তু আমাদের বোলিংটা একটু শক্তিশালী হবে। বাংলাদেশের গতকালকে 11 জন প্লেয়ার কিন্তু মাঠে নামছে, কিন্তু খেলছে মাত্র 3 জন বা সর্বোচ্চ 4 জন। শান্তকে যদি ধরেন 4 জন। কিভাবে? তাসকিন দুর্দান্ত বোলিং করছেন 4 উইকেট, হ্যাঁ তানজিদ তামিমও দুর্দান্ত বোলিং করছেন, তিনি 3 উইকেট পাইছেন। কিন্তু তানজিদ হাসান, যে কিনা বাংলাদেশের ওপেনিং স্লটে একজন দুর্দান্ত ব্যাটসম্যান, তিনি দুর্দান্ত খেলে গেছেন। তিনি যদি আরেকটু খেলতে পারতেন তাহলে কিন্তু খেলার ইনিংসটা অন্যরকম হতে পারতো। সেই সাথে জাকির আলী, এই 4 জন ছাড়া কিন্তু বাকি 7 জন কিন্তু কোনো কাজেই আসে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন, না ব্যাট হাতে কোনো বোলিং করতে পারছেন, না ব্যাট হাতে তিনি কোনো কাজ করতে পারছেন, না বল হাতে কোনো কাজ করতে পারছেন। আমাদের ক্যাপ্টেনের ভূমিকা কি বলবেন? ক্যাপ্টেন যে ধরনের রিভিউ নেয়, ইনসাইড ইজ পিওরলি দেখা যাচ্ছে, কিন্তু তিনি রিভিউ নিয়ে বসে আছেন, কিন্তু বুঝতেই পারতেছেন তার মাঝখানে এখনো ম্যাচুরিটির অভাব রয়েছে। তারপরে আসলামকে তিনি সুন্দরভাবে আউট করতে পারতেন, তিনি স্পিন বল করে ক্রিজের মাঝখানে দাঁড়ায় আছেন, তৌহিদ দ্রুত সুন্দর একটা থ্রো করছেন, কিন্তু তিনি স্ট্যাম্পের পিছনে যান নাই, তিনি মাঝখানে দাঁড়ায় চিল্লাইতেছেন, কি একটা থ্রো করলি, এটা কোনো কথা হলো? আপনার তো গেম সেন্স থাকা উচিত যে আমাকে স্ট্যাম্পের পিছনে যেতে হবে। তিনি যদি সুন্দর করে বলটা কালেক্ট করে আউট করে দিতেন, তখন কিন্তু রান কিন্তু আরো অনেক কমে চলে আসতো। সুতরাং বুঝতেই পারতেন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। গতকাল খেলাটা যদি আপনারা খেয়াল করে থাকেন, বাংলাদেশ কিন্তু বেশি সময় আধিপত্য বিরাজ করছে। কারণ কি, আপনি দেখেন শুরুর দিকে কিন্তু আমরা তাদেরকে উইকেট ফেলে দিয়েছে, এর কারণে কিন্তু তারা ওই ধরনের ফ্লারিশিং স্টার্ট করতে পারেনি, এবং লাস্টে ব্যাক এন্ডে এসে 45 ওভারে এসে কিন্তু তাকে দুর্দান্ত বোলিং করছে, এর ফলে কিন্তু তারা কিন্তু ওই ধরনের রান করতে পারে না। এমনকি আমরা যখন ব্যাটিং করতে আসলাম 16 ওভারে 100 রান আমরা করে ফেলছি, 1 উইকেট পড়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এইখান থেকে যদি এই ধরনের কলাপস হয়, এই ধরনের কলাপস কোনোভাবে মেনে নেওয়া যায় না। ইতিহাসে নাই, আমার মনে হচ্ছে ইতিহাসে এই ধরনের কোনো কলাপস নাই যে 5 রানে 7 উইকেটের পতন ঘটে যাবে। সুতরাং বুঝতেই পারতেছে, আমরা যদি নিজেদেরকে একটু না পাল্টাই, সামনের ম্যাচগুলোতে যদি দলের মাঝখানে একটু রদবদল না করি, তাহলে কিন্তু আমাদের মাঝখানে কোনোভাবেই পরিবর্তন আনা সম্ভব না। তো ধন্যবাদ সবাইকে। আপনারা কোন ধরনের পরিবর্তন চাইতেছেন বা আপনারা কোন ধরনের পরিবর্তন নিজেদের মনে মনে চিন্তা করতেছেন, সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আজকে আমি বিদায় নিলাম।